এইচএসসি 2024 তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার আর বেশি সময় নেই। আগামীকালকে তোমাদের পরীক্ষা। তো এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আরও একটি ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো। আর এই ভিডিওতে তোমরা কিভাবে অ্যান্সার করবা, রাইট ফর্মের যে শর্টকাট যে রুলসগুলো আছে এই রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখি, চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমরা দেখব যে রাইট ফর্ম অফ ভার্ব, এই কোশ্চেনে আমরা কি ধরনের ভার্ব এখানে যুক্ত করব। এখানে ভার্বের ফর্মগুলো আমরা দেখব। তো প্রথমত তোমরা দেখতে পাবে কি যে ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে হতে পারে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হতে পারে। এরপরে আরেকটা প্রকার হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে ভার্বের আগে টু হতে পারে, যেটাকে আমরা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব বলি। এরপরে ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই কয়েকটা ফর্মে তোমরা দেখবা ব্যবহার হতে। তো চলো বিস্তারিত এখন আলোচনায় চলে যাই আমরা। প্রথমে দেখো 1 নম্বর রুলে কি বলা হয়েছে। রুল নাম্বার 1-এ মডাল ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম হয়। মডাল ভার্বগুলো কি? মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এটসেট্রা। এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখলে তোমরা এদের ব্যবহারগুলো বুঝে যাবা। দেখো 1 নম্বর এক্সাম্পলটা কি আছে। 1 নম্বর এক্সাম্পলটা আছে ইউ হ্যাভ টু কেম হেয়ার অন টাইম। এখানে তোমাদের এই রুল নাম্বারে এখনো যাই, দেখো মডাল ভার্ব, এখানে কিন্তু মডাল ভার্ব আছে হ্যাভ টু। আর হ্যাভ টু যেহেতু এখানে একটা মডাল ভার্ব, তো মডাল ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে কি হয় না, ভার্বের কোনো সেকেন্ড ভি2 ফর্ম হবে না, মানে পাস্ট ফর্ম হবে না, এখানে হবে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে কেমের প্রেজেন্ট ফর্ম কি হবে, কাম। তাহলে এখানে কি হবে, কাম হবে। ইউ হ্যাভ টু কাম হেয়ার অন টাইম। এরপর দ্বিতীয় নাম্বারটা দেখো, দে উড টু সলভ দ্য প্রবলেম প্রপারলি। এখানেও দেখো সলভ, এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্মে আছে, কিন্তু এখানে কি হবে, এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সলভ। এখন 2 নম্বর রুলটা দেখো। 2 নম্বর রুলে কি বলা হয়েছে যে কিছু বেয়ার ইনফিনিটিভ ভার্ব আছে যেগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। বেয়ার ইনফিনিটিভ ভার্বগুলো কি? যেমন মেক, লেট, ডেয়ার, নিড, ক্যান নট বাট, কুড নট বাট, ইউজ টু, বিড, হেয়ার, ওয়াচ, বিহোল্ড, সি, এটসেট্রা। এখন তোমরা এখানে 2টা উদাহরণ দেখো। শি মেড মি টু সলভ দ্য সাম। শি মেড মি টু সলভ দ্য সাম। এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, সলভ। কেন সলভ হলো তোমরা কেউ বলতে পারবা? এই যে 2 নম্বরে দেখো কিছু বিয়ার ইনফিনিটিভ ভার্ব আছে যেগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। এরপরে দেখো আই ওয়াচড দ্য ম্যান রানিং অ্যাওয়ে কুইক। আই ওয়াচড এখানে ওয়াচড আছে, আই ওয়াচড দ্য ম্যান রানিং অ্যাওয়ে কুইকলি। এখানে কি রানিং হবে না, এখানে কি হবে, রান হবে। এখানে রুল নাম্বার 3 দেখো। এখানে আরেকটা তোমরা নোট জেনে রাখতে পারো যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু ছাড়া ভার্বের ফর্ম। তাহলে এখানে বেয়ারের অর্থ হচ্ছে ছাড়া বা শূন্য বা ব্যতীত। আচ্ছা, রুল নাম্বার 3। রুল নাম্বার 3-তে কি বলা হয়েছে? রুল নাম্বার 3-তে বলা হয়েছে যে কোনো সেন্টেন্সে উড দ্যাট এরপর সাবজেক্ট থাকলে পরবর্তীতে কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে কি সেন্টেন্সে উড দ্যাট এর পরে সাবজেক্ট থাকলে পরবর্তীতে কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে উড দ্যাট এর পরে কি হতে হবে, সাবজেক্ট থাকতে হবে। দেখো 1 নম্বর এক্সাম্পলটা দেখো, উড দ্যাট আই বাই দ্য লেটেস্ট কার। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, যেহেতু এখানে উড দ্যাটের পরে কি আছে, সাবজেক্ট আই আছে, এরপরে কি ভার্ব আছে বাই, তাহলে ভার্বের আগে কি হবে, কুড। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হবে কি, কুড বাই। এরপরে উড দ্যাট আই ফ্লাই ইন দ্য ব্লু স্কাই।
তাহলে উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ব্লু স্কাই। রুল নাম্বার 4 দেখো, কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো অর্ডার দ্যাট থাকলে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পর ক্যান, কুড, মে, মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। এখানে কিছু এক্সাম্পল দেখো, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে গেট মোর বেনিফিট। তাহলে এখানে কী হবে, গেটের আগে কী হবে, ক্যান। তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান গেট মোর বেনিফিট। কিন্তু এখানে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে। ভার্বের কিন্তু এখানে কী হবে, প্রেজেন্ট ফর্ম থাকবে, সাথে কী হবে, ক্যান যুক্ত হয়ে যাবে। শি ওয়াজ সো অ্যানক্সিয়াস দ্যাট শি নট স্পিক ইজিলি। শি ওয়াজ সো অ্যানক্সিয়াস দ্যাট শি কুড নট স্পিক ইজিলি। এখানে কুড কেন হলো, কারণ এখানে শির পরে ওয়াজ আছে, এখানে ওয়াজটা কি, এটা হচ্ছে পাস্ট ফর্ম, তাই এখানে কুড হয়েছে। আর এখানে ওয়ার্ক ছিল, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার কারণে গেটের এই জায়গায় কি হয়েছে, ক্যান হয়েছে। এরপরে রুল নাম্বার 5 দেখো, রুল নাম্বার 5-এ কী বলা হয়েছে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড ব্যবহৃত হলে ইন্টারোগেটিভ নেগেটিভ করার ক্ষেত্রে ডু, ডাজ, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ডাজ হি হেল্প লেম ম্যান, এখানে কি হেল্পস হবে না, এখানে হেল্প হবে। এরপরে দে ডিড নট কেম টু দ্য রিয়েল পয়েন্ট, দে ডিড নট কাম টু দ্য রিয়েল পয়েন্ট। এখানে কিন্তু একটা পাস্ট ফর্মের একটা ভার্ব আছে, তাই এখানে কেম হবে না, এখানে কি হবে, কাম হবে। এরপরে রুল নাম্বার 6টা দেখো, রুল নাম্বার 6-এ কী বলা হয়েছে, ইউজ টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু বি ভার্ব গেট প্লাস ইউজ টু হলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে উই দ্য ভিলেজার্স ইউজ টু, এই যে দেখো ইউজ টু এর পরে ভার্বের কী হয়, প্রেজেন্ট ফর্ম, ইউজ টু এরপরে টেক বাথ ইন দ্য রিভার ডেইলি। তাহলে টেক কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, তাই এখানে কোনো পরিবর্তন হবে না। 2 নাম্বারটা দেখো, দ্য বয়েজ ওয়ার ইউজ টু প্লে ফুটবল ইন অ্যান ওপেন গ্রাউন্ড। ইউজ টু এখানে দেখো, দ্য বয়েজ ওয়ার ইউজ টু, এই যে ওয়ার, এখানে কী বলা ছিল যে কিন্তু বি ভার্ব এরপরে বি ভার্ব অথবা গেট প্লাস ইউজ টু, এই যে ইউজ টুর আগে কিন্তু একটা বি ভার্ব আছে ওয়ার, যার কারণে প্লের সাথে কী হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। রুল নাম্বার 7, মেন ক্লুজের ভার্ব যদি পাস্ট টেন্স হয় এবং অপর ক্লুজটিতে নেক্সট কথাটি উল্লেখ থাকে, তবে সাবজেক্টের পরে উড অথবা শুড এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে শি সেইড দ্যাট শি গো টু হিজ কান্ট্রি নেক্সট ইয়ার, এই যে নেক্সট ইয়ার বলতে কি বোঝাচ্ছে, যে আগামী বছর মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে, যার কারণে এখানে গোর সামনে কি হবে, উড অথবা শুড হবে। এরপর আই সেড দ্যাট আই বাই দ্য লেটেস্ট কার ইন দ্য নেক্সট উইক, এটাও কি ভবিষ্যৎ বোঝাচ্ছে, যার কারণে কি আয়ের পরে কি হবে, উড, আই উড বাই অথবা আই শুড বাই। 8 নম্বর রুলসটা এখন আমরা আলোচনায় আসি। 8 নম্বরে কি বলা হয়েছে দেখো, লিস্ট কনজাংশন দুটি সেন্টেন্স বা ক্লোজকে যুক্ত করে। এখানে স্ট্রাকচার কি হবে, যে লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমরা একটু উদাহরণে দেখি উদাহরণটা কেমন হবে। রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ, আচ্ছা ক্যামেরাতে একটু দেখার জন্য প্রবলেম হচ্ছিল, তো এখন দেখো ঠিক হয়ে গেছে। আচ্ছা, রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ ফেল ইন দ্য টেস্ট এক্সাম। আচ্ছা দেখো, তাহলে শুড ফেল অথবা মাইট ফেল হবে। কেন, লিস্ট অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে পরীক্ষায় অনেক অকৃতকার্য না হও। মনোযোগ দিয়ে পড়াশোনা করো যাতে পরীক্ষায় অকৃতকার্য না হও। পরীক্ষা কিন্তু এখনও আসেনি, পরীক্ষা কিন্তু ভবিষ্যতে হবে, যার কারণে এখানে কি ফেলের সামনে শুড অথবা মাইট হয়েছে। আর যখন এই যে শুড মাইট এ ধরনের কোনো ওয়ার্ড ব্যবহৃত হবে, এরপরে ভার্বে সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। কল মি টয়েস ইন এ ডে, লিস্ট আই ফরগেট ইউর প্রেজেন্ট, লিস্ট আই শুড হবে অথবা মাইট হবে।
তুমি কি করবা যে দিনে 2 বার আমাকে ফোন দাও যাতে আমি তোমার উপস্থিতির কথা ভুলে না যাই। কখন ভুলে না যাই? ভবিষ্যতে। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হয় এটা সম্পর্কে আমরা কিছু রুলস দেখব। রুল নাম্বার 1 এ দেখো সেন্টেন্সের মধ্যে জেনারেলি, রেগুলারলি, নরমালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ অ্যাডভার্ব থাকলে সে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। যেমন নীলা টেক কফি রেগুলারলি। এখানে কি নীলা হচ্ছে একটা মেয়ের নাম, কিন্তু এখানে রেগুলারলি, এই দেখো রেগুলারলি একটা কথা আছে, এই রেগুলারলি কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে এখানে টেকের সাথে কি হয়েছে? এস যুক্ত হয়েছে। কিন্তু এখানে এই যে এখানে শেষে ইএস আছে, এর মান আবার তোমরা এই ইএস মনে করো না, এটা কিন্তু টেকের যে শেষে ই থাকে এটাই, সাথে কিন্তু যুক্ত হয়েছে মাত্র এস। এরপরে দেখো হি অলওয়েজ ট্রাই হিজ লেভেল বেস্ট। এখানে হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ট্রাইস সাথে ইএস যুক্ত হয়েছে। এখন রুল নাম্বার 2টা দেখো। রুল নাম্বার 2 কি বলা হয়েছে? যে কোনো সেন্টেন্স দ্বারা যদি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত বোঝায়, কর্ম বোঝায়, তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইউজ যুক্ত হবে। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এটা কিন্তু চিরন্তন সত্য যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই মুভের সাথে কি হয়েছে? এস যুক্ত হয়েছে। উই নো দ্যাট আইস ফ্লোট অন ওয়াটার, পানি কিন্তু বরফ কিন্তু পানিতে ভাসে, এটা কিন্তু চিরন্তন সত্য, তাই ফ্লোটের সাথে কি হয়েছে? এস যুক্ত হয়েছে, কারণ এটা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর দেখো ভার্বের সাথে আইএনজি কখন যুক্ত হবে? যখনই কোনো কন্টিনিউয়াস টেন্স হবে, যখন মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। রুলস 1 নম্বর দেখো যে সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। শুধুমাত্র প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাছাড়া কি হবে? টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। যেমন ফর সলভ দ্য প্রবলেম আই ফেল্ট রিল্যাক্সড। ফর সলভ, এই যে ফর একটা প্রিপোজিশন, এর কারণে কী হবে? সলভের পরে সলভের সাথে কী হবে? আইএনজি যুক্ত হবে। ইউ আর নট অ্যালাউড উইদাউট পারমিট। ইউ আর নট অ্যালাউড উইদাউট কি একটা প্রিপোজিশন, যার কারণে পারমিটের সাথে আইএনজি যুক্ত হয়েছে। রুল নাম্বার 2, কিছু ওয়ার্ড বা ফ্রেজ এরপর ভার্বের সাথে আইএনজি হয়, সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো হলো যেমন উড ইউ মাইন্ড, এরপর ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রেফার টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট টু, ক্যান নট বিয়ার, ফিল লাইক, নো ইউজ, ওর্থ, স্টপ, অ্যাভয়েড, এটসেট্রা। এখানে কিছু উদাহরণ দেখো। হি ক্যান নট হেল্প পিপ, ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্পের পরে কি হবে? ক্যান নট হেল্পের পরে সবসময় কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, যার কারণে এখানে পিপিং হয়েছে। এরপরে উই অল ওয়েন্ট টু ওয়াসিস উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এর পরে কি হবে? সাবজেক্টের সাথে আইএনজি হবে। এরপর রুল নাম্বার 3 দেখো। সিন্স বা ফর এর পর সময়ের উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে। যেমন মীরা রিড দ্য নিউ বুক সিন্স মর্নিং, এই যে সিন্স মানে কি? থেকে, সকাল থেকে এখন পর্যন্ত কি সে বই পড়ছে, তার মানে কি এখনও বই পড়া চলমান আছে, যার কারণে রিডের সাথে কী হবে? আইএনজি হবে। কিন্তু যেহেতু এটা সিন্স কথাটা উল্লেখ আছে, তাই সেন্টেন্স কি এটা, এই সেন্টেন্সটা কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুযায়ী তাহলে কি মীরার সাথে কী হবে? হ্যাজ বিন রিডিং। এরপর আই ওয়েট ফর ইউ ফর 1.5 hour, এই যে ফর, সিন্স বা ফর থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং। 4 নম্বর রুলসটা দেখো। সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি হবে যদি সিম্পল সেন্টেন্সের সাবজেক্টের কার্য সাধনে কোনো উদ্দেশ্য না থাকে। তবে সিম্পল সেন্টেন্সের দুটি ভার্ব থাকলে শেষের ভার্বটি ইনফিনিটিভ
যেমন হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে যদি সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কার্য সম্পাদনের উদ্দেশ্য থাকে। আচ্ছা, আই স সামন ড্র এ পিকচার। আই স, এই যে স একটা ভার্ব, এরপরে ড্র আরেকটা ভার্ব। যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা মাত্র সাবজেক্ট আছে আর একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে। তাহলে এখানে কি হবে, তাহলে আমরা রুলসে কি পড়লাম যে দুইটা ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি হবে। এই যে শেষের ভার্ব ড্র, তাহলে ড্রর সাথে কি হবে, আইএনজি হয়ে ড্রয়িং হয়ে যাবে। এরপর লাস্ট মান্থ আই ওয়েন্ট টু ডিএমসি ভিজিট মাই কলেজ। এই যে লাস্ট মান্থ আই ওয়েন্ট একটা ভার্ব, এরপরে ভিজিট আরও একটা ভার্ব। এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আরেকটা কথা ছিল 4 নম্বর রুলসটাতে, যে যদি দুটি ভার্বের তবে যদি সাবজেক্ট যদি কার্য সাধনের উদ্দেশ্য থাকে তবে ভার্বের সাথে কি হবে, টু যুক্ত হবে, প্রথমে টু যুক্ত হবে, তাই কি হয়েছে টু ভিজিট। আচ্ছা, 5 নম্বর রুলসটা দেখো। 5 নম্বরের রুলসে কি বলা হয়েছে, যে হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তবে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পরের সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হোয়াইল ওয়াক ইন দ্য ফরেস্ট এ স্নেক বিট হিম। তাহলে হোয়াইলের পরে কী হবে, ওয়াকের সাথে আইএনজি যুক্ত হবে। হোয়াইল হি ওয়াক ইন দ্য ফরেস্ট এ স্নেক বিট হিম। হোয়াইল হি, এই যে দেখো, তবে যদি হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হোয়াইল হি ওয়াক, তাহলে কী হবে, হোয়াইল হি ওয়াকিং। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হলে কী হবে, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট এ স্নেক বিট হিম। এখন ভার্বের আগে টু কখন বসে এটা আমরা একটু দেখে নিই। যে প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। দেখো, আই ওয়েন্ট টু বাজার বাই সাম ফুড আইটেমস। এই যে বাই, এখানে দেখো বাই কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাই কী হবে, যে আমরা সবসময় জানি কি যে টু এর পরে সবসময় প্রেজেন্ট ফর্মে হবে। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম হয়েছে, প্রেজেন্ট ফর্ম রাখতে চাইলে আমাদের আগে অবশ্যই কি টু আনতে হবে। দ্য বি ওয়ান্ডার হেয়ার দ্য থ্রি, ওয়ান্ডার হেয়ার অ্যান্ড দেয়ার। দ্য বি ওয়ান্ডার হেয়ার অ্যান্ড দেয়ার কালেক্ট নেকটার। তাহলে এখানে কি কালেক্টের আগে কী হবে, টু হবে। টু একটি হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, এখন দেখো ভার্বের পাস্ট ফর্ম কখন হবে। রুল নাম্বার 1-এ দেখো, কোনো সেন্টেন্সের ভেতরে যদি ওয়ান্স, এগো, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে এটসেট্রা অ্যাডভার্ব শব্দ থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন ওয়ান্স এ হাজব্যান্ড এনজয় এ লট অফ পাওয়ার। তাহলে কি ওয়ান্স এ হাজব্যান্ড এনজয়েড এ লট অফ পাওয়ার, কারণ এখানে কি ওয়ান্স আছে, যার কারণে কি সেন্টেন্সটা হবে পাস্ট টেন্সে। আই মিট মাই ফেভারিট টিচার ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে মানে কি গতকাল, এটা অতীতের কথা বলা হয়েছে, যার কারণে মিট না হয়ে কী হবে, মেট হবে। রুল নাম্বার 2টা দেখো। রুল নাম্বার 2 কি বলা হয়েছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ দ্বারা কোনো বাক্য শুরু হলে সাবজেক্টের পরে কি ভার্বটি পাস্ট টেন্সের হবে। যেমন ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড, এই যে হাই টাইম, যার কারণে কী হয়েছে, পাস্ট টেন্স হয়েছে। আই উইন দ্য লটারি। এই যে উইশের পরে কী হবে, পাস্ট ফর্ম হবে, তাই উইনের পরিবর্তে কী হবে, ওন হবে। এখন আসো রুল নাম্বার 3। রুল নাম্বার 3-তে কী বলা হয়েছে, অ্যাজ সোন অ্যাজ দ্বারা গঠিত সেন্টেন্সে দুটি ক্লোজ বা বাক্যাংশ থাকে, এক্ষেত্রে উভয় ক্লোজের ভার্বই পাস্ট ইনডেফিনিট হয়। যেমন অ্যাজ সোন অ্যাজ আই সি দ্য থিপ হি রান অ্যাওয়ে। অ্যাজ সোন অ্যাজ আই স, আর এখানে রান কী হবে, র্যান হয়ে যাবে। অ্যাজ সোন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অল দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। এই যে অ্যাজ সোন অ্যাজ আছে, যার কারণে কি ইন্টারটা কী হয়ে যাবে, ইন্টার্ড, আর স্ট্যান্ড হয়ে যাবে কি স্টুড। কারণ কি যে অ্যাজ সোন অ্যাজের পরে দুটা ক্লোজেরই ভার্ব কী হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। আচ্ছা, ভার্বের পাস্ট পার্টিসিপল কখন হয়।
দেখো ১ নম্বর রুলে কি বলা হয়েছে, কোনো সেন্টেন্সে যদি অলরেডি, জাস্ট, ইট, রিসেন্টলি, লেটলি, এভার, জাস্ট নাও, স্টিল এই বা অ্যাডভার্বগুলো থাকে তবে সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। যেমন মীরা মিট হার মাদার জাস্ট নাও, এই যে জাস্ট নাও আছে তাহলে কী হবে, হ্যাজ মেট, কারণ এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ এভার বি টু লন্ডন, এই যে হ্যাভ ইউ ইভার বি টু, এই যে ইভার, এই ইভার থাকলেও কি হবে, এই যে ইভার আছে না, এই যে ইভার থাকলে কি হবে, ইভার থাকলেও এখানে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাই কি হয়েছে, বি হয়ে গেছে এখানে বিন। এরপর রুল নাম্বার 2 দেখো, কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, টু বি থাকলে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 হয়। যেমন দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, এখানে কি যেহেতু হ্যাভ আছে সুতরাং অবশ্যই বোঝা যাচ্ছে এটা কোনো টেন্সের পার্টিসিপল হবে। তাই যেহেতু এখানে হ্যাভ আছে তাহলে কি হবে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে হ্যাঁ ফিনিশড, শেষে এডি যুক্ত হয়ে যাবে। হ্যাভিং কমপ্লিট দ্য শিডিউল ওয়ার্ক, এই যে হ্যাভিং থাকলেও কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। তো আশা করি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না। ভিডিওটা যদিও একটু লং হয়ে গেল, কিন্তু চেষ্টা করবে তোমরা ফুল ভিডিওটা দেখার। যদি ফুল ভিডিওটা তোমরা দেখে থাকো অবশ্যই তোমরা ফুল অ্যান্সার করতে পারবা রাইট ফর্ম অফ ভার্বে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। এর পরবর্তীতে আরও কিছু ভিডিও আমরা দিব, যেমন ন্যারেশন, পাংচুয়েশন, এরপর কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো সম্পর্কে ভিডিও দিব। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে। তোমরা যারা ইংলিশে পাস করা নিয়ে চিন্তায় আছো অবশ্যই তোমরা প্রত্যেকে পাস করবে, কোনো ভয় করো না, আমি আছি তোমাদের সাথে। ধন্যবাদ তোমাদের।